শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের লেকচার 3 চ্যাপ্টার নাম্বার 21 এর এ কার্টেসিয়ান কোঅর্ডিনেটর আমরা এরিয়া বের করছিলাম। তো আমরা আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম্পল 11। আমাদেরকে একটা ইকুয়েশন দিয়েছে। দেখো ইকুয়েশনটা হচ্ছে দেখো এই ইকুয়েশনটা বা এই কার্ভের বলেছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ এ লুপ অফ দ্য কার্ভ। তোমাকে একটা লুপের ক্ষেত্রফল বের করতে হবে বা একটা ফাঁসের ক্ষেত্রফল বের করতে হবে। এই কার্ভের একটা ফাঁসের ক্ষেত্রফল বের করতে হবে। তো এখন আমাদেরকে সবার আগে চিন্তা করতে হবে যে ফার্স্টটা যে ইকুয়েশনটা আমাদেরকে দিয়েছে বা যে কার্ভটা আমাদেরকে দিয়েছে সেই কার্ভটা আসলে কোন এক্সিসের রেসপেক্টে সে সিমেট্রিক। তো খেয়াল করো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু জানি যে যে কোনো ইকুয়েশনের যদি এক্স এবং ওয়াই উভয়ের উপরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা উভয় অক্ষের সাপেক্ষে সেটা কি হয়, প্রতিসম হয়। ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। কেমন? তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটার দিকে ফলো করো। এটা কিন্তু এক্স এর উপরও জোড় সংখ্যা, ওয়াই এর উপরও জোড় সংখ্যা, এবং এটা কার সমীকরণ? বৃত্তের সমীকরণ। তো দেখো আমি যদি লিখি যে বৃত্তের সমীকরণটা, এই দেখো খেয়াল করো, এটা বৃত্তের ইকুয়েশন। এই বৃত্তটা যদি এটা এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে এটা এক্স অক্ষের সাপেক্ষ প্রতিসম, ওয়াই অক্ষের সাপেক্ষ প্রতিসম। এর মানে আসলে কি, এক্স অক্ষ ঠিক এক্স অক্ষের এই উপরের দিকে তার যতটুকু এলাকা আছে, ঠিক তার নিচের দিকেও এক্স অক্ষের নিচের দিকেও কি আছে, সেম একই এলাকা আছে। এই একটা বিষয়। আবার যদি এইভাবে তুমি চিন্তা করো যে আমি এটার সাথে চিন্তা না করে আমি ওয়াই অক্ষের রেসপেক্টে চিন্তা করব, ওয়াই অক্ষের রেসপেক্টে চিন্তা করবো, তাহলে আসলে ছবিটা কেমন হবে? তাহলে চিন্তা করতে হবে এইভাবে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই এর ডান পাশ এবং বাম পাশ দেখো, এই যে দেখো খেয়াল করো, এই পাশটা আবার হচ্ছে যে এই পাশটা দুই দিক থেকে সেম, প্রতিসম। তো যে সকল ইকুয়েশনের অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মানে এক্স এবং ওয়াই এর পাওয়ার কি থাকে, এক্স এবং ওয়াই এর পাওয়ার উভয় জোড় সংখ্যা থাকে, সেই সকল সমীকরণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষের সাপেক্ষে কি হয়, প্রতিসম হয়। এবং এইটাকে বলা হয় মূল বিন্দু সাপেক্ষে প্রতিসম। হ্যাঁ, সিমেট্রিক অ্যাবাউট অরিজিন বলা হয়। তো আমরা প্রথমে লিখে নিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো এখন তুমি লিখো যে দ্য গিভেন কার্ভ, এই কার্ভটা কন্টেইন করতেছে, given curve contains even number of power in both x and y। মানে x এবং y তারা উভয় কি করতেছে, তারা উভয় জোড় সংখ্যা ক্যারি করতেছে। so that the curve is symmetric মানে হচ্ছে কার্ভটা প্রতিসম, কার রেসপেক্টে প্রতিসম, সিমেট্রিক অ্যাবাউট বোথ এক্সিস। তাহলে যেহেতু দুইটা এক্সিসের পুরো নাম্বার হচ্ছে এক্সিস, তাই লিখলাম বোথ এক্সিস। অথবা এটা লিখতে পারো সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, এটা লিখলেও কোনো সমস্যা নেই, একই কথা। বুঝতে পারলাম? তো একটা কার্ভ সে কি হয়ে গেল, এই কার্ভটা সে এক্স এবং ওয়াই উভয় ক্ষেত্রে সে কি করতেছে, ইভেন নাম্বার ক্যারি করতেছে, তাই সে বোথ এক্সিসের রেসপেক্টে অথবা অরিজিনের রেসপেক্টে সে অ্যাকচুয়ালি সিমেট্রিক। তো এই কথাটা প্রথম তোমাকে লিখে নিতে হবে, এর কোনো উপায় নেই, কারণ তোমাকে তো গ্রাফটা আগে বুঝাইতে হবে যে গ্রাফটা আসলে কোন এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক আছে, এটা বোঝাইতে হবে। ওকে, তো এর পরের যে কন্ডিশন সেটা হচ্ছে, এখন তুমি তো বুঝতেছো যে এই গ্রাফটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়ের সাপেক্ষে প্রতিসম। এখন উভয়ের সাপেক্ষে প্রতিসম মানে কি, সে অ্যাকচুয়ালি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়ের সাপেক্ষে প্রতিসম। এখন আমাকে দেখতে হবে সে এক্স অক্ষকে কোন পয়েন্ট দিয়ে সে ছেদ করে যায়। তো এক্স অক্ষকে সে যে পয়েন্ট দিয়ে ছেদ করে যাবে ওটা হচ্ছে তার পাসিং থ্রো পয়েন্ট। হ্যাঁ, তো আমি এটার জন্য আমি কি করব, একটা গ্রাফ যদি এক্স অক্ষকে ছেদ করে যায় তাহলে সেখানে কার মানটা শূন্য থাকবে, সেখানে থাকবে ওয়াই এর মানটা শূন্য হবে। হ্যাঁ, তো আমি এই গ্রাফে ওয়াই এর মানটা শূন্য বসিয়ে দিলে আমি আসলে বুঝতে পারবো যে এই গ্রাফটা এক্স অক্ষকে কোন কোন পয়েন্ট এসে ছেদ করে চলে যাবে। তো আমি এখানে লিখলাম, এই পাশটা মুছে দিলাম, আমি লিখলাম যে পুটিং y equals to 0 in 1, y equals to 0 তুমি বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও। তো বসিয়ে দিলে ইকুয়েশনের কি অবস্থা হয়, 0 equals to x স্কয়ার into a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এখানে ইকুয়েশনটা কেমন হবে, একটা ইকুয়েশন হবে x স্কয়ার equals to 0, আর একটা ইকুয়েশন হবে a স্কয়ার মাইনাস x স্কয়ার equals to 0। তাহলে এখানে হবে x equals to 0, আর একটা হবে a plus x into
a মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে বলতে পারি a প্লাস এক্স ইকুয়ালস টু 0 অথবা a মাইনাস এক্স ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে কি অবস্থা হবে? এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ পয়েন্ট, আর এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, অর্থাৎ গ্রাফটা এই মাইনাসে এবং হচ্ছে এ পয়েন্ট দিয়ে ছেদ করে চলে যাবে এবং 0 পয়েন্টও সে ছেদ করবে, 0 পয়েন্টও সে ছেদ করবে। তাহলে আমি কাটিং পয়েন্টগুলো লিখে রাখলাম এক্স ইকুয়ালস টু। আচ্ছা, তো এখন ঘটনাটা আসলে কি? তার মানে সে এই পয়েন্টগুলো দিয়ে যেহেতু ছেদ করবে, এই পয়েন্টগুলোতে কার মানটা শূন্য আছে? ওয়াই মানটা শূন্য আছে। তো লিখে ফেলো দ্য গিভেন কার্ভ, দ্য গিভেন কার্ভ, দ্য গিভেন কার্ভ পাসিং থ্রু, সে এই পয়েন্টগুলো দিয়ে যেহেতু চলে যাবে, তো লিখো দ্য গিভেন কার্ভ পাসিং থ্রু অ্যাট, এই দিক থেকে শুরু করি, মাইনাস এ থেকে শুরু করি। তাহলে এটার নাম দিলাম এ মাইনাস এ, যখন এক্স এর মান মাইনাস এ তখন ওয়াই এর মান 0, মাইনাস এ কমা 0, মূল বিন্দুটা দিলাম 0, তাহলে এক্স এর মান যখন 0 ওয়াই এর মান 0, অ্যান্ড বি, বি লাস্টেরটা এর মান, তাহলে যখন এ হবে তখন ওয়াই মান কত হবে? এ কমা 0 পয়েন্টস। সে এই সকল পয়েন্টস দিয়ে কি হবে? সে কাট করে পাস থ্রু হয়ে সে চলে যাবে, এই পয়েন্টগুলোতে সে কাট করবে। ক্লিয়ার? তো এরপরে আমি এখন কোঅর্ডিনেটগুলো পেয়ে গেলাম। এখন আমাকে দেখতে হবে যে এই গ্রাফটার আমি এখন গ্রাফটা ড্র করব, কেমন? তো গ্রাফটা যদি ড্র করি, মনে করো এটা হচ্ছে আমাদের টোটাল কোঅর্ডিনেট। তো এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এই বরাবর আমি নাম দিলাম এটা হচ্ছে মাইনাস এ, এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এটা নাম দিলাম হচ্ছে এক্স ইকুয়ালস টু কত বলতো? প্লাস এ। আর এই বরাবর কি অবস্থা? এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। তাহলে এইটাই আমাদের সেই পয়েন্ট ছিল যে পয়েন্টের মান কত? মাইনাস এ কমা 0, মাইনাস এ কমা 0। এটা হচ্ছে 0 কমা 0, এটা হচ্ছে প্লাস এ, তাহলে বি পয়েন্ট হচ্ছে এ কমা 0। এই হচ্ছে আমাদের পয়েন্টগুলো আমি লিখে নিলাম। তো এখন তোমাকে কিন্তু আবার দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা এই এ থেকে এই দিকে যে এরিয়া আছে প্লাস ইনফিনিটি পর্যন্ত এবং মাইনাসের থেকে যে এরিয়া পর্যন্ত আছে, এরিয়ার মধ্যে সেই কার্ভটা আসলে এক্সিস্ট করে কিনা এটা তোমাকে দেখাইতে হবে। এখন তুমি চিন্তা করো, তো মনে করো তুমি যদি এখানে চিন্তা করো প্লাস এ, হ্যাঁ, তো এটা এক্সিস্ট করার জন্য আসলে দেখো, আমি যদি এইভাবে চিন্তা করি যে এখানে তো প্লাস এ আছে, তাহলে তার পর ভ্যালুটা কত হবে? পর ভ্যালুটা হবে কত? প্লাস 2a। হ্যাঁ, মানে এটা যদি এক্স এর ভ্যালু এ হয়, এ ইউনিট হয়, তাহলে আরেকটু এতটুকু নিলে কত হবে? 2a ইউনিট হবে। তাহলে এখানে এক্স এর ভ্যালু মনে করো এ আছে, তাহলে এখানে এক্স এর ভ্যালু 2a বসিয়ে দেখো কি অবস্থা হয়। দেখি তো গ্রাফটার কি অবস্থা হয়। এখানে লিখতেছি যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, আমি লিখলাম হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে কত? এক্স এর ভ্যালু হচ্ছে 2a। তাহলে এখানে কত হবে? লিখলাম এই পাশে লিখলাম হচ্ছে নিচে হচ্ছে a স্কোয়ার, উপরে এক্স এর ভ্যালু হচ্ছে 2a, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে a স্কোয়ার, এক্স এর ভ্যালু যদি 2a স্কোয়ার হয়, এক্স এর ভ্যালু যদি 2a স্কোয়ার হয়, তাহলে এখানে কত হয়ে যাবে? 4a স্কোয়ার। আচ্ছা, তাহলে কি অবস্থা হবে? y স্কোয়ার ইকুয়ালস টু, বা শুধু y লেখো, y ইকুয়ালস টু কত হবে? y ইকুয়ালস টু লিখতে পারি প্লাস মাইনাস এখানে a, এখানে কত হবে? 2a, মনে করো কাটাকাটি চলে যাবে, রুট আবার হচ্ছে মাইনাস 3a স্কোয়ার। তো এখানে কি পাইলাম? রুটের ভিতরে কত? মানে a স্কোয়ার থেকে মাইনাস 4 স্কোয়ার গেলে মাইনাস 3 স্কোয়ার, এখানে রুট চলে আসলো। তো রুটের ভিতরে কি পেলাম? রুটের ভিতরে নেগেটিভ রাশি পেলাম। দ্যাট মিন্স ওয়াইটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়, মানে ওয়াইটা ইমাজিনারি নাম্বার চলে আসে। তো এই ক্ষেত্রে আসলে একই ঘটনা ঘটবে, এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি একই ঘটনা ঘটবে। তো আমি বলতে পারি যে কার্ভটা আসলে এই রেঞ্জের মধ্যে, এই যে বাকি যে এলাকাটুকু আছে এই এলাকা থেকে, হ্যাঁ, এ থেকে মানে এক্স এর মান তো প্লাস এ পর্যন্ত সে কাট করবে গ্রাফটা, কিন্তু এ থেকে যখন এক্স এর মানটা তুমি বাড়াই দিবা, অথবা তুমি এই পাশে এক্স এর মানটা তুমি যখন মাইনাস এ থেকে কমাই দিবা ইনফিনিটি পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে গ্রাফটা কি করে না? এক্সিস্ট করে না। কেন এক্সিস্ট করে না? কারণ এই রেঞ্জের মধ্যে তুমি এক্স এর ভ্যালু যদি এর চেয়ে বড় একটু বসাই দেখাইলাম তোমাকে, তখন ওয়াই এর মানটা কি আসে? ইমাজিনারি নাম্বার চলে আসে। তুমি সেম টু সেম এক্স এর ভ্যালু মাইনাস এর থেকে ছোট যদি -2 এখানে বসাও, এক্স এর ভ্যালু -2 বসালেও একই অবস্থা হবে, কারণ এখানে এক্স এর ভ্যালু -2 বসালে এটা স্কোয়ার হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এই স্কোয়ার থেকে মাইনাস যদি বিয়োগ করো তাহলে আবারও -3 স্কোয়ার হবে, আবারও ইমাজিনারি নাম্বার চলে আসবে। তারপরে গ্রাফটা অ্যাকচুয়ালি এই রেঞ্জের মধ্যে এক্সিস্ট করে না, সে এই রেঞ্জের মধ্যে কোনোভাবেই এক্সিস্ট করে না। এখান থেকে শুরু করে সেই রেঞ্জের মধ্যে এক্সিস্ট করে না, এই রেঞ্জের মধ্যে এক্সিস্ট করে না। ওকে, তো এটা তোমাকে লিখে দিতে হবে যে this curve does not exist
this curve does not exist at a is less than x and x is less than minus a area because y gives imaginary number. কারণ y হচ্ছে আমাদেরকে কেমন নাম্বার দেয়? y হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে কাল্পনিক সংখ্যা দেয়। এই জন্য এই কার্ভটা এই রেঞ্জের মধ্যে এক্সিস্ট করে না। তো ঠিক আছে, এখন আমরা কার্ভটা আঁকবো। আমি এই পয়েন্টগুলো মুছে দিলাম, সবকিছু আমার কাছে আছে, লেখাগুলো মুছে দিচ্ছি, এগুলো প্রয়োজন নাই, শুধু কার্ভটা দেখাচ্ছি। তার মানে আমি কিন্তু এখন বুঝে গেলাম যে আমার কার্ভটা এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পুরো এলাকার মধ্যে শুধু এতটুকুর মধ্যে এক্সিস্ট করে, শুধু এতটুকুর মধ্যে সে কার্ভটা এক্সিস্ট করে। এদিকে কার্ভের কোনো অস্তিত্ব নেই, এদিকে কার্ভের কোনো অস্তিত্ব নেই। এখন আবার বলতেছে, আমি কিন্তু একটু বের করছি, কার্ভের কাটিং পয়েন্ট সে এক্স অক্ষকে এখানে ছেদ করবে, মূল বিন্দুতে ছেদ করবে, আর এখানে ছেদ করবে। এখন তাহলে গ্রাফটা কেমন হবে? এখন আমি জানি না গ্রাফটা কেমন, তাই কি করব দেখো, এই কার্ভটার কাটিং পয়েন্ট বের করার জন্য, কার্ভটা ড্র করার জন্য একটা কাজ করতে হবে। এটা প্রথম ট্যানজেন্ট বের করতে হবে। ট্যানজেন্ট মানে কি? একটা বক্ররেখার প্রতিটা পয়েন্টে তার স্পর্শকের ঢাল বের করা যায়। এখন আমাকে দেখতে হবে এই বক্ররেখাটা বা এই ফাঁসটার কোন কোন পয়েন্টে বা কোথায় এই কার্ভটার ট্যানজেন্টের মানটা 0 আছে, এটা চেক করতে হবে। তো লিখলাম, নাও দ্য ট্যানজেন্ট অফ the curve আগে এটা ট্যানজেন্ট বের করি। তো ট্যানজেন্ট বের করার জন্য কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। তো যদি ডিফারেন্সিয়েট করি কি অবস্থা হয়? এই পাশটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? a স্কয়ার y স্কয়ার কি করলে কত হবে? 2y dy dx ইজ ইকুয়ালস টু, আচ্ছা তাহলে এখানে কত হবে? এই পাশটা লিখতে পারি d dx, এটা এখনো ডিফারেন্সিয়েট করলাম না, আগে গুণ করি। তাহলে a স্কয়ার x স্কয়ার মাইনাস হচ্ছে x টু দি পাওয়ার 4। ডিফারেন্সিয়েট করব, দুই পাশে ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, তো এখানে ডিফারেন্সিয়েট করার পূর্বে আগে x স্কয়ারটা গুণ করে দিলাম। তাহলে এখানে কি অবস্থা হয়? এখানে a স্কয়ারটা সামনে, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, এখানে করলে হবে কত? 4x কিউব। কত হবে? 4x কিউব। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার কার ভ্যালু, a স্কয়ার 2y ইনটু হচ্ছে dy বাই dx এর ভ্যালু। তো আমি বলতেছি যে এই কার্ভটাকে আমাকে চেক করে দেখতে হবে যে কোথায় এর dy বাই dx এর মানটা শূন্য। dy বাই dx মানে হচ্ছে তার ট্যানজেন্ট, মানে তার স্পর্শক। এই স্পর্শকটা যেখানে শূন্য হয়ে যাবে তার মানে কার্ভটা এতটুকু উঠবে অথবা এতটুকু নামবে। আচ্ছা, আমি তোমাদের গ্রাফে দেখাবো, আগে আমি পয়েন্টগুলো বের করে নিচ্ছি। তো দেখো, এই পাশটা মুছে দিলাম। এখন এগুলো হচ্ছে ফর ট্যানজেন্ট dy বাই dx ইকুয়ালস টু 0। তাহলে এখানে 0 বসাই দাও। 0 বসাইলে এখানে 0 বসাইলে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এখানে কত থাকে? a স্কয়ার 2x মাইনাস হচ্ছে 4x কিউব, তো এই পার্টটা মুছে দিলাম। এখন এখান থেকে দেখো কি কমন যায়। এখান থেকে কমন যাবে হচ্ছে x টাকে কমন নিতে পারি। তাহলে 0 ইকুয়ালস টু x টাকে কমন নিলে কি অবস্থা হবে? আচ্ছা, x টাকে কমন না নিয়ে একটা কাজ করি, 0 ইকুয়ালস টু 2x টাকে কমন নিই। তো 2x টাকে কমন নিলে কি অবস্থা হয়? এখানে হবে a স্কয়ার মাইনাস 2x স্কয়ার। তাহলে এখান থেকে 2 টাকে ভাগ করে দিলে কি অবস্থা হবে? x ইন্টু a স্কয়ার মাইনাস 2x স্কয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারি যে x ইকুয়ালস টু 0। হ্যাঁ, x ইকুয়ালস টু 0। আচ্ছা, আর হচ্ছে কত পয়েন্ট পাচ্ছি এখানে? a স্কয়ার, এটা হচ্ছে অর, এই যে এই বারটা। তাহলে a স্কয়ার মাইনাস 2x স্কয়ার ইকুয়ালস টু 0, অথবা 2x স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, অথবা x স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার বাই 2, বা x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইনটু হচ্ছে a, প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইনটু হচ্ছে a। কেমন? তো অ্যাকচুয়ালি দেখো যে প্লাস মাইনাস 1 বাই রুট 2, হ্যাঁ, তার মানে এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে পয়েন্টটা x এর ভ্যালু, পয়েন্টটা হচ্ছে এরকম যে, আমি খেয়াল করে দেখো, এখানে বলতেছে যে x এর ভ্যালু, আমি এখানে মার্ক করে দিচ্ছি যে x এর ভ্যালু যখন 0 হবে তখন সেই জায়গাতেই
তার ডিফারেন্সিয়েটের মান শূন্য, মানে তার ট্যানজেন্টের মান শূন্য। তার মানে এই যে এখানে এক্স এর মান শূন্য, তার মানে এই জায়গাতে যদি আমি একটা স্পর্শক আঁকতাম এই কার্ভের, এই যে একটা স্পর্শক আঁকলাম, এটা শূন্য। এক্স এর ভ্যালু বলতেছে প্লাস মাইনাস 1/√2 ধরে নিলাম এই গ্রাফ পেপারের এই পয়েন্টটা, ধরে নিলাম এই পয়েন্টটাকে ধরে নিলাম হচ্ছে +1 ইউনিট, আর এটাকে ধরে নিলাম কত, -1 ইউনিট, ধরে নিলাম আর কি। হ্যাঁ, তো এখন অবশ্যই কি অবস্থা হবে, এই যে 1/√2 এটার ভ্যালু সম্ভবত 0.707, মানে 1 এর চেয়ে কম। তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু যখন +1/√2 হবে, হ্যাঁ, এক্স এর ভ্যালু যখন +1/√2 দিব, এই যে এখানে যখন পয়েন্টটা দিব এক্স এর ভ্যালু +1/√2, তখন কার্ভটা এখান থেকে এতটুকু মনে করে উঠবে, এতটুকু মনে করে উঠবে। হ্যাঁ, উঠার পরে যে এই পয়েন্টে যখন আসবে, এই পয়েন্টে তার ডিফারেন্সিয়েটের মান শূন্য। দেখো এই পয়েন্টে তার কার মান শূন্য, এই যে এখানে তার ট্যানজেন্টের মান শূন্য। তার মানে সে এতটুকু উঠবে যে এক্স এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালু এই জায়গাতে যখন আমি +1, হ্যাঁ, এক্স এর ভ্যালু যখন আমি কত দিব, যে 1/√2 দিব, তখন অ্যাকচুয়ালি কি হবে, এই জায়গাতে একটা ট্যানজেন্টের মান শূন্য। তার মানে সে কাটার উপর উঠবে না, সে নিচে নেমে এই জায়গাতে মিলে যাবে। তাহলে এইটার জন্য ঠিক যে অবস্থা, এই যে এখানে বলছে কত, -1/√2, তাই না? তার মানে -1/√2 মানে হচ্ছে কত, এই যে এইখানে এই পয়েন্টের জন্য সে যখন আবার এতটুকু উপরে উঠবে এইদিকে, এক্স এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালু -1/√2 যখন হবে, এই -1/√2 জন্য কার্ভটা যখন এইদিকে উপরে উঠবে, উঠে এইখানে আবার তার কি হবে দেখো তো, এই জায়গাতে হচ্ছে তার আবার এই যে এই পয়েন্টে তার ট্যানজেন্টের মান শূন্য, যে স্পর্শকের মান শূন্য। সে আবার কার্ভটা এখান থেকে এসে আবার চলে আসবে কোথায়, এই পয়েন্টে চলে আসবে। তখন আমরা জানি কি, এই কার্ভটা একটু আগে বলছিলাম, একদম ইনিশিয়ালি বলছিলাম যে এই কার্ভটা সে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস উভয় এক্সিসের রেসপেক্টে কি সিমেট্রিক। তো এক্স এক্সিসের রেসপেক্টে, এই দেখো এক্স এক্সিসের রেসপেক্টে সে যদি উপরের দিকে তার এরিয়া হয়, তো নিচের দিকেও তার কি হবে, সেম এরিয়া হবে। হ্যাঁ, একদম সেম এরিয়া হবে। এই যে এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশনের কার্ভ, এই ইকুয়েশনের কার্ভটা হচ্ছে এটা। তো বুঝতে পারলাম আশা করি, মোটামুটি কার্ভটা আমাদের হয়ে গেল। এখন দেখো তুমি নিজে হিসাব করো যে এই কার্ভটা দেখো, হিসাব করো, এই দেখো এটা এক্স এক্সিসের রেসপেক্টে, এই দেখো এই পাশের এরিয়া, হ্যাঁ, আবার হচ্ছে দেখো এই পাশের এরিয়াটা সিমেট্রিক, এই যে এই পাশের এরিয়াটা সিমেট্রিক, দুইটা এলাকা সিমেট্রিক। আর ওয়াই অক্ষের রেসপেক্টে চিন্তা করলে এই পুরো এই যে এই পাশের ফাঁস আর এই পাশের ফাঁস দুইটা দুই দিকে সমান সমান এরিয়া তৈরি করতেছে। ক্লিয়ার? তো এইগুলো কার্ভের জন্য সবসময় একটা লুপ কতটুকু উপরে উঠে আবার নিচে নামবে, ওই পয়েন্টটা বের করতে হয় আসলে কি দিয়ে, তার ট্যানজেন্ট দিয়ে। যেমন এখানে এক্স এর মান 0, দেখো এই 0 পয়েন্টে সে ছেদ করে গেছে, এখানে তার ট্যানজেন্টের মান 0। এখানে কোনো পয়েন্ট নাই, এখানে কার্ভ উপরে উঠে দেয়, নিচেও নামে নাই। যখন এক্স এর মানটা 1/√2, তখন সর্বোচ্চ ধরে নিলাম এখানে না উঠুক, সে যদি এখানে উঠতো, ওখানেও তার কি হইতো, এখানেও তার একটা ট্যানজেন্ট থাকতো, সে এরপর আর উঠবে না, সে আবার নিচে এই যে পয়েন্টে মিলে যাবে। বুঝতে পারলাম? তো এই হচ্ছে অবস্থা। এবার আমি হচ্ছে এটার এরিয়া বের করব। তো আমি ছবিটা আরেকবার এঁকে নিচ্ছি, এবার ছোট করে ছবিটা আঁকবো। দেখো, তো ছোট করে যদি ছবিটা আঁকি, ছবিটা আমি এই পাশে আঁকতেছি। তো ছবিটা হচ্ছে এরকম, যে বলেছিলাম -a,0, এখানে হচ্ছে 0 মূলবিন্দু, 0,0, আর এটা হচ্ছে বি পয়েন্ট, আমাদের হচ্ছে a,0 পয়েন্ট। তো ছবিটা কিভাবে এঁকেছিলাম, এই দেখো ছবিটা এমন করে গিয়েছিল। হ্যাঁ, এটা আমাদের একটা ফাঁস। এখন আমাদেরকে কিন্তু বলেছিল যে এই লুপের, যে ফাইন্ড দ্য এরিয়া অফ এ লুপ, এই ফাঁসের, হ্যাঁ, একটা লুপ, এই কার্ভের একটা ফাঁসের ক্ষেত্রফল, অর্থাৎ আমি হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফাঁসের ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, এই যে এই টোটাল এইটার ক্ষেত্রফল বের করবো, এই যে এইটার ক্ষেত্রফল বের করবো, এই দুইটা ফাঁস, এখানে একটা দুইটা। তো যেহেতু দুইটা ফাঁসের ক্ষেত্রফল বের করবো, তাহলে এই একটা মুছে দিলে আমার কোনো সমস্যা নাই, এই একটা মুছে দিলে কোনো সমস্যা নাই। তুমি প্রয়োজনে এই একটাকে এইভাবে ডটের মতো রেখে দিতে পারো, যে এটা তো দরকার নাই, এটা ডটের মতো রেখে দিলাম। আচ্ছা, এখন তুমি যে আবার একটা ফাঁসের ক্ষেত্রফল বের করবা, এই একটা ফাঁসের আবার কি, এটা তো এক্স এক্সিস, তাহলে এইটা আবার উপরে এবং নিচে সেম এলাকা দখল করতেছে, তার মানে এই ফাঁসটা, এই লুপটা আবার এক্স এক্সিসের রেসপেক্টে কি সিমেট্রিক। তো এখন আমি এই উপরের ফাঁসটুকুর যদি মান নেই, উপরের অংশের যদি ক্ষেত্রফল বের করি, তাকে 2 দিয়ে গুণ করলেই আমি টোটালটা পেয়ে যাব। আমি আবার বলতেছি, আমি যদি টোটাল এই শুধু উপরের কার্ভের জন্য ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলে এই উপরের ক্ষেত্রফল এবং নিচের ক্ষেত্রফল দুইটাই পেয়ে যাব। তো আমি এখানে ছোট্টটা স্লাইড নিচ্ছি, এই যে ছোট্টটা স্লাইড নিলাম, এই স্লাইডের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে dx, আর এটা হচ্ছে দৈর্ঘ্য,
তো এখন দৈর্ঘ্যটা কিভাবে বের করব? এই যে এই ফাঁসের দৈর্ঘ্যটা বের করবো হচ্ছে ইকুয়েশন থেকে। তো লিখলাম যে ফ্রম 1, হ্যাঁ, ফ্রম 1। আচ্ছা, তো ফ্রম 1 আমি দৈর্ঘ্যটুকু বের করতেছি। এর দৈর্ঘ্য কতটুকু হয়? যে তার দৈর্ঘ্য হচ্ছে, ইকুয়েশনটাকে লিখে নিই, x স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস হচ্ছে x স্কোয়ার, কেমন? তাহলে এখানে লিখলাম যে y স্কোয়ার ইকুয়ালস টু x স্কোয়ার ইন্টু x স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে a স্কোয়ার। তাহলে y মানটা কত হবে? প্লাস মাইনাস x স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার, হ্যাঁ, তার উপরে হচ্ছে রুট। তাহলে y মান কত হবে? প্লাস মাইনাস উপরে কি হবে? x ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এখানে কাটাকাটি গেলে হবে a। তো এখন আমাকে পজিটিভ নিতে হবে, টেকিং পজিটিভ ভ্যালু, পজিটিভ, হ্যাঁ। এখন পজিটিভ কেন নিব? কারণ আমি তো উপরের দৈর্ঘ্যটুকু নিচ্ছি, যদি নিচেরটুকু নিতাম তাহলে কি হতো? নেগেটিভ হইতো। তো শুধু y এর পজিটিভ ভ্যালুটা নিলে কত হবে? যে x বাই a রুট ওভার y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, হ্যাঁ। তো এখন এইরকম স্লাইড, এই যে খেয়াল করো, এখন এই যে স্লাইডটুকু আছে, এই এখানকার y এর মান, এই y এর মানটা আসলে এইটা, এই y এর মান এখানে পেয়ে গেলাম কত? যে x বাই a রুট ওভার a স্কোয়ার মাইনাস হচ্ছে x স্কোয়ার, a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, কেমন? তো এখন ভ্যালুগুলো এখানে থাকুক। তো এখন লিখো নাও দ্য এরিয়া। নাও দ্য এরিয়া বলতে কতটুকু এরিয়া? এই টোটালটার এরিয়া, হ্যাঁ। লিখলাম নাও দ্য টোটাল এরিয়া অফ এ লুপ। তো এরিয়াকে এই দ্বারা প্রকাশ করলাম। এখন যেহেতু আমি উপরের ক্ষেত্রফল বের করতেছি, তাকে 2 দ্বারা গুণ করলেই টোটালটা পেয়ে যাবো। তাহলে লিখলাম 2 ইন্টু লিমিট, এই যে এরকম স্লাইড, এই স্লাইডগুলো আমি এই 0 লিমিট থেকে এই লিমিট পর্যন্ত নিতে পারবো, ঠিক আছে? তো লিখলাম লোয়ার লিমিট 0, এই হচ্ছে আপার লিমিট। তো এই স্লাইড এরকম স্লাইড নিতে পারবো। তো এই স্লাইডের ক্ষেত্রফল, স্লাইডটা কেমন? এই স্লাইডটা হচ্ছে আয়তক্ষেত্র টাইপের, হ্যাঁ, কারণ এইটা এত ছোট যে এই বক্ররেখাটা সরল রেখায় পরিণত হবে। তো এই আয়তক্ষেত্রের সূত্র কি? সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে এখানে প্রস্থ হচ্ছে dx, দৈর্ঘ্য হচ্ছে y। তো লিখলাম y dx, এটা হচ্ছে স্লাইডের ক্ষেত্রফল। আর এরকম স্লাইড অনেকগুলো নিতে পারবো, সবগুলো যোগফলকে বলা হয় ইন্টিগ্রেশন। লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে a, কারণ 0 থেকে a পর্যন্ত এরকম অনেকগুলো স্লাইড নেওয়া যাবে। তো এবার তুমি এখানে লিখো 0 টু a, বলো y এর মান কত আছে? এটা y এর মান না? এটাই তো আমার সেই দৈর্ঘ্যের মানটা ছিল বা ফাংশনের মানটা ছিল। তাহলে কত হবে? x ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইন্টু হচ্ছে dx, এটা হচ্ছে dx। এবার জাস্ট এটাকে সিম্পলিফিকেশন করলে আমাদের এই এরিয়াটা চলে আসবে। তো আচ্ছা, আমি এটাকে লিখতে পারি যে কনস্ট্যান্টটা খুঁজে বের করো, 2 ডিভাইড বাই a, এই যে এটাকে নিচে পাঠিয়ে দিলাম। কত আছে এখানে? 0 টু a x ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইন্টু dx, রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইন্টু dx। তো এখন আমরা কি জানি? আমরা জানি যে এই ধরনের আকারে যদি কোনো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন থাকে, এই যে এই আকারে যদি কোনো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন থাকে, তাহলে আমরা x এর পরিবর্তে আমরা a sin থিটা অথবা হচ্ছে a cos থিটা বসাই। কেন বসাই? কারণ দেখো, তুমি এখানে x এর পরিবর্তে a sin থিটা অথবা a cos থিটা বসাইলে, হ্যাঁ, এই রুটটা থাকবে না। কারণ x এর পরিবর্তে যদি আমি a sin থিটা বসাই, তাহলে এখানে আছে রুটের ভিতরে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা। ওখান থেকে আবার a স্কোয়ার কমন গেলে হবে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। 1 মাইনাস sin স্কোয়ার থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা। তো cos স্কোয়ার থিটার উপরে যদি রুট থাকে, রুটটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য আমরা এই ইকুয়েশনগুলো থাকলে এখানে x এর পরিবর্তে a sin থিটা বসাবো অথবা a cos থিটা বসাবো। তোমার যেটা সুবিধা তুমি বসাইতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি ধরে নিলাম যে লেট x ইকুয়ালস টু, x এর পরিবর্তে ধরে নিলাম হচ্ছে a, x এর পরিবর্তে ধরে নিতে হবে a sin থিটা। আচ্ছা, তাহলে আমাকে যাইতে হবে কোথায়? dx এ। লিখলাম dx। তাহলে a sin থিটাকে করলে কত হবে? cos থিটা, থিটাকে করলে d থিটা। এখন হচ্ছে আমাকে আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিটে যাইতে হবে। আমি x থেকে কোন চলকে যাচ্ছি? থিটাতে যাচ্ছি, x থেকে থিটা। তো x এর ভ্যালু যদি এখানে 0 বসাই দিই, 0 নিচে a কে ভাগ করলে ফলাফল 0। x এর ভ্যালু যদি এখানে a বসাই, a কাটা, তাহলে এখান থেকে 1 sin থিটা, sin কত ডিগ্রি মান? 1, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, হ্যাঁ। এখন জাস্ট লিমিটগুলো চেঞ্জ করে ফেলবো। ওকে, তো এবার আমি সামনে চলে যাচ্ছি, এগুলো ইকুয়েশন আর লাগবে না। আচ্ছা, তো এবার এখানে লিখলাম যে 2/a, এটা তো থাকলোই 0, যখন a হবে তখন হবে π/2। তো লিখলাম π/2। এখানে x এর পরিবর্তে কত ছিল? a sin থিটা।
তো লিখলাম হচ্ছে এ সাইন থিটা, এ কেটে দাও, এ সাইন থিটা কেমন। উপরে এখানে কত আছে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে এ সাইন থিটা তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, ডিএক্স, ডিএক্স এর ভ্যালু কত আছে, এ কস থিটা ডি থিটা, এ কস থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। ওকে, তো পরে এই লাইনটাও মুছে দিলাম, এটার প্রয়োজন নেই, এগুলো কোনোটাই আর কাজে লাগবে না, হ্যাঁ, ছবিটা শুধু থাকুক। তো এরপরে এখানে টুটা তো সামনে আছে, এটা পড়ে থাক। এখানে কত আছে, 0 টু π/2, এখানে আছে সাইন থিটা, এটাও রাখলাম। আচ্ছা, এখানে চিন্তা করো রুট ওভার এ স্কোয়ার, এখান থেকে যদি আমি এ স্কোয়ারটা কমন নিই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে কত আছে এ, তো এই এটাকে সামনে লিখো, 2 এর সাথে এটা কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম। এখানে আছে কত, cos থিটা ইনটু হচ্ছে ডি থিটা। ওকে, তাহলে 2a 0 টু π/2, এখানে হচ্ছে সাইন থিটা কেমন। আচ্ছা, এখানে কত হবে, রুট ওভার এ স্কোয়ার ইনটু হচ্ছে cos স্কোয়ার থিটা ইনটু হচ্ছে cos থিটা ইনটু হচ্ছে ডি থিটা। তো এখান থেকে 2 বলো, এই রুটের ভিতরে এ স্কোয়ার আছে, তাহলে তো এ স্কোয়ারটা থাকবে না, শুধু এ বের হয়ে আসবে। ওই এ আর এ গুণ করলে হবে 2a স্কোয়ার, 0 থেকে π/2। এখানে হবে সাইন থিটা, বলো রুট ওভার কত আছে এখানে, এখানে আছে cos স্কোয়ার থিটা, স্কোয়ার রুট কাটাকাটি গেলে শুধু cos থিটা, এখান থেকে আসবে শুধু cos থিটা, সেই cos থিটা আর এই cos থিটা গুণ করলে কত হবে, cos স্কোয়ার থিটা ইনটু হচ্ছে ডি থিটা ইনটু হচ্ছে ডি থিটা। ওকে, তো এখন এইটা অ্যাকচুয়ালি আমাদের পড়ে যাবে হচ্ছে গামা বিটা ফাংশনের একটা ফর্মুলার সাথে। গামা বিটা ফাংশনের ফর্মুলাটা কি ছিল আমি আবারও বলে দিচ্ছি। আমাদের ফর্মুলাটা ছিল এরকম যে 0 টু π/2 যদি সাইন পি থিটা ইন্টু কস কিউ থিটা ইন্টু ডি থিটা হয়, তার ভ্যালু গিয়ে দাঁড়ায় গামা পি প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 2 গামা পি প্লাস কিউ প্লাস 2/2। এটা হচ্ছে আমাদের ভ্যালু বা সূত্র। তো এখানে সাইন থিটার ভ্যালু উপরে মনে মনে কত আছে 1, তাহলে লিখতে পারি 2a স্কোয়ার, 0 টু π/2 লিমিট মিলছে, তাহলে উপরে হচ্ছে গামা বলতেছে কি গামা পি প্লাস 1/2, তাহলে পি এর মান আছে 1, পি এর মান 1, সাথে সূত্রের 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত 2, তাহলে 2/2 ভাগ করলে হবে শুধু গামা 1। ওকে, পরেরটা গামা বলতেছে cos 2 এর কিউ এর মান আছে 2, 2 প্লাস 1/2, দ্যাট মিন্স হবে এখানে 3/2। এই যে ফর্মুলার ভ্যালুগুলো শুধু বসাচ্ছি দেখে দেখে। এখানে হচ্ছে সূত্রের 2, এই সূত্রের 2, তারপরে গামা বলতেছে পি প্লাস কিউ, তো পি এর মান আছে 1, কিউ মান আছে 2, তার মানে 1 আর 2 যোগ করলে 3, সূত্রের 2, 3 আর 2 5, নিচে হচ্ছে 2, তো এই 2 এর সাথে এই 2টা কেটে দিলাম। আচ্ছা, তো এখানে কত আছে a স্কয়ার, আমরা জানি গামা 1 এর ভ্যালু হচ্ছে 1, আমি গামা বিটা চ্যাপ্টারে এটা প্রুফ করে দিয়েছি, তোমরা দেখে নিও। গামা 3/2, তো যখন গামা 3/2 যদি হয়, এই যে গামা 3/2, তো গামা 3/2 কে আমরা লিখতে পারি কত, গামা হাফ প্লাস হচ্ছে 1, তাহলে সূত্র কত হবে হাফ গামা হাফ। কেন এমন হলো দেখো, আমরা কিন্তু জানি গামা বিটা চ্যাপ্টার আমরা পড়েছিলাম n গামা n, গামা n প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে কত বলতো, n গামা n। তো এখানে দিয়েছে ভ্যালু গামা 3/2, সেই গামা 3/2 কে লিখতে পারি গামা হাফ প্লাস 1, সেখান থেকে হাফ গামা হাফ, আবার গামা হাফের মান হচ্ছে কত, রুট ওভার পাই, তো এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 3/2 কে লিখতে পারি যে লিখতে পারি হাফ গামা হাফ, গামা হাফ। একই রকম ভাবে গামা 5/2, এগুলো ভাঙানো আমি গামা বিটা চ্যাপ্টারে দেখেছি, তোমরা দেখে নিবা। গামা 5/2 কে আমি লিখতে পারি 5/2, 5/2 তো না, 2 করে করে কমবে, তাহলে 3/2 হাফ আর হচ্ছে গামা হাফ। তো আলটিমেটলি এখানে কি হবে, গামা হাফ কাটা যাবে, বা গামা হাফের মান রুট পাই কেটে দিবা, কোনো সমস্যা নেই। তো তাহলে এখানে ভ্যালু কত হয়, এই জায়গাতে বাকি আছে ভ্যালু কত দেখো তো, এখানে আছে a স্কয়ার, কেমন a স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে কি অবস্থা হয়, এখানে হচ্ছে হাফ, তো তাহলে এখানে হাফ থাকুক, উপরে কত হয় 3, নিচে হচ্ছে 4, তো তাহলে এখানে লিখতে পারি a স্কয়ার, এখানে হচ্ছে হাফ ইন্টু উপরে 4টাকে দিয়ে দাও, নিচে হচ্ছে 3, তাহলে a স্কয়ার 2 এর সাথে 4 কাটাকাটি করলে হবে 2, তাহলে হবে 2/3, তাহলে আমাদের ভ্যালু হলো কত, 2a স্কয়ার বাই 3, 2a স্কয়ার বাই 3, এটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া। হ্যাঁ, তাহলে কার এরিয়া, এই টোটাল এই পুরো এলাকাটার এরিয়া হচ্ছে আমাদের 2a স্কয়ার বাই 3, বুঝতে পারলাম, এই হচ্ছে 2a স্কয়ার বাই 3। তো আশা করি তোমাদেরকে গ্রাফটা বুঝতে পারলাম। আমি আবারও বলতেছি, গ্রাফ ট্রেস করাটা আমার এখানে গুরুত্বপূর্ণ না, তারপরও আমাকে তো একটা অ্যাকুরেট ছবি আঁকতে হবে, সেই ছবি আঁকার জন্য আমি সবসময় কি করব, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে তার ট্যানজেন্ট বের করব, ট্যানজেন্ট বের করলে আমরা বুঝে যাব যে গ্রাফটা অ্যাকচুয়ালি এক্স এর কোন ভ্যালুর জন্য সে সর্বোচ্চ কতটুকু উঠে আর উপরে উঠবে না।
যেমন আমি ধরে নিয়েছিলাম যে এক্স এর ভ্যালু এতটুকুর জন্য সে সর্বোচ্চ এতটুকু উঠবে, ওঠার পরে ঠিক এই পয়েন্টে গেলে তার ট্যানজেন্টের মান 0। আর আমরা জানি যে এখানে গ্রাফের ট্যানজেন্টের মান 0, গ্রাফ ততটুকু উঠে ততটুকুই তার সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু, তারপরে সে গ্রাফটা নিচের দিকে আবার নেমে আসে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা পরে সিকোয়েল গুলো দেখবে, আশা করি তোমাদের বাকি টপিকগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে।